সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমরা এই ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানার চেষ্টা করব। রাইট ফর্ম অফ ভার্বস বলতে কি বুঝি, অর্থাৎ ভার্বের সঠিক অবস্থান, টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী বাক্যের কোথায় ভার্বটিকে কিভাবে লিখলে আমার বাক্যটি সঠিক হবে সেই সম্পর্কেই আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা দেখে নিব সেন্টেন্সের সাবজেক্টটি। সাধারণত আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্বটিও হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও হবে প্লুরাল। একটি উদাহরণ দিচ্ছি আমি। হি বি এ টিচার। 2 নাম্বার দিচ্ছি, দে বি স্টুডেন্টস। আমরা যে নিয়মটি বললাম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এখানে একটু খেয়াল করে দেখো তো, সাবজেক্ট এখানে সিঙ্গুলার হি, এবং সাবজেক্ট এখানে প্লুরাল দে। তাহলে হি ড্যাশ এ টিচার। বি বলতে আমরা এখানে বুঝেছি কোনো একটা বি ভার্ব হবে। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। তাহলে এখানে কোন বি ভার্বটি বসবে? হি ইজ এ টিচার। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটিও সিঙ্গুলার হলো। এরপরে দে ড্যাশ স্টুডেন্ট বা দে বি স্টুডেন্ট, এখানে হবে দে আর স্টুডেন্ট। সাবজেক্টটি প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হলো। পরবর্তী নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্টের পরে ডাস বসে। দেখি আমরা উদাহরণ 1, সাবিনা রাইট এ লেটার। 2 নাম্বার, আলম নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। নিয়মে বলছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ডাস ব্যবহৃত হবে। আচ্ছা, এখন আমাকে প্রথমে বুঝতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, ফার্স্ট পারসন কোনটা, সেকেন্ড পারসন কোনটা। আমরা জানি আই, উই, মি এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এরপরে হি, শি এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে, যেমন কোনো নাম, সেগুলো যে কোনো কিছু নাম, অর্থাৎ এই দুটা ব্যতীত বাকি সবকিছুই হচ্ছে থার্ড পারসন। সে দিক থেকে খেয়াল করলে সাবিনা হচ্ছে আমাদের থার্ড পারসন, এবং এটা একটা সিঙ্গুলার নাম্বার। সাবিনা একজন ব্যক্তিকে বুঝাইছে, তাহলে আমাকে কি করতে হবে? ভার্বের শেষে এস বা ই এর যোগ করতে হবে। তাহলে কি হবে? সাবিনা রাইট এ লেটার না হয়ে হবে সাবিনা রাইটস এ
লেটার, এখানে একটা এস বসবে। তারপরে আলম নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একটি নেগেটিভ বাক্য। এই নেগেটিভ বাক্যর ক্ষেত্রে কি হবে দেখি, আলম ডাজ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এই ক্ষেত্রে লক্ষণীয় যে যখন আমি ডাস বসায় ফেলবো তখন কিন্তু আমার নতুন করে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না। এই ডাস বসানোর মাধ্যমে বোঝা গেছে যে এখানে এস বা ইএস ছিল। পরবর্তী নিয়ম, যদি দুইটি নাউন ব্যবহার হয় একজন ব্যক্তি বা একই ব্যক্তিকে বোঝায়, মানে নাউন বসবে দুইটি, কিন্তু সেই দুইটির মাধ্যমে হয় একটি মাত্র ব্যক্তিকে বোঝাবে, নয় একটি মাত্র বস্তুকে বোঝাবে। যেমন আমি উদাহরণ লিখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ব্রেড অ্যান্ড বাটার be good for you। তারপরে একটি উদাহরণ দেখি, slow and steady win the race। আচ্ছা, আমরা বলছিলাম যে নাউন হবে দুইটি, কিন্তু সেটা একই মাত্র ব্যক্তি বা একই মাত্র বস্তুকে বোঝাবে। এখানে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড এবং বাটার বলতে কিন্তু এখানে দুইটা জিনিস রয়েছে, ব্রেড রয়েছে এবং বাটার রয়েছে। তাহলে এই ব্রেড এবং বাটার আলাদা আলাদা হইলেও দুইটা মিলে কিন্তু একটা জিনিসকে বোঝাইছে। সকালের নাস্তায় আমরা ব্রেড এবং বাটার খাই, ব্রেডের সঙ্গে বাটারটা লাগাই আমরা খাই বা নাস্তা করি। তো এই দুটো মিলে কিন্তু একটা জিনিসকে মেনশন করা হয়েছে। তাই এখানে ব্রেড অ্যান্ড বাটার বি অর্থাৎ বি ভার্ব হিসেবে এখানে হবে ইজ গুড ফর ইউ। এরপরে স্লো অ্যান্ড স্টেডি, ধীরস্থির। স্লো অ্যান্ড স্টেডি শব্দের অর্থ হচ্ছে ধীরস্থির। ধীরস্থির ব্যক্তিরা কি করে, রেসে জয়ী হয়। তাহলে এখানে হবে উইন্স। একটু লক্ষ্য করে দেখবা উইনের সঙ্গে এস কেন যুক্ত হলো। একটু আগে কিন্তু আমরা একটা নিয়ম পড়লাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টটা কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। এটা ওই রুলসের ভিতরেও পড়ে গেছে। আবার স্লো অ্যান্ড স্টেডি বলতে একজনকেই বোঝাইছে, ধীরস্থির, ধীরস্থিরকে মেনশন করা হয়েছে। পরবর্তী নিয়মে যাব। কোন সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, অর্থাৎ আমরা টেন্স পড়ার সময় কিন্তু এগুলো পড়েছি যে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো বুঝাইলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা একটু উদাহরণ হিসেবে লিখি। 1 নাম্বার, দা সান রাইজ ইন দা ইস্ট। আর একটা উদাহরণ লিখি, আই টেক টি এভরি ডে। প্রথম সেন্টেন্সে দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তার মানে সূর্য পূর্ব দিকে ওঠে। এটি কি একটা চিরন্তন সত্য, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত সেটাই ঘটে আসছে, তাহলে এটা চিরন্তন সত্য। তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে। আবার আই টেক টি এভরিডে, আমি প্রতিদিন চা খাই, আমি প্রতিদিন যে কাজটা করছি সেটা আমার অভ্যাসগত কর্ম। তাহলে
এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করে দেখো, দ্য সান, দ্য সান এটা কোন পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? দ্য সান এটা কিন্তু থার্ড পারসনের ভিতরে পড়ে গেছে, সেই জন্য করে এখানে রাইসের পরিবর্তে কি হবে? রাইটেস, রাইটেস। আর আই ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে এস বা ই এর যুক্ত হবে না, এখানে হবে আই টেক টি এভরি ডে। এবার আমরা দেখব পরবর্তী নিয়ম। অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি বসাই তাহলে একটা শ্রেণীকে নির্দেশ করে, সেই সময় ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব বসে। যেমন দা রিচ বি নট অলওয়েজ happy, the poor be born to suffer। আচ্ছা, এখানে the rich be not always happy, the poor be born to suffer। বি বলতে আমরা আগে বলেছি যে এখানে বি ভার্ব বসবে, তাহলে এখানে the rich বুঝাইতে কিন্তু সমগ্র ধনী শ্রেণীকে বোঝানো হয়েছে এবং the poor বলতে এখানে সমগ্র গরিব শ্রেণীকে বোঝানো হয়েছে। তাহলে যদি সমগ্র শ্রেণীকে বোঝায় তাহলে নিশ্চয় এখানে সিঙ্গুলার ভার্ব না হয়ে প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে হবে the rich are not always happy এবং the poor are born to suffer, অর্থাৎ গরিবরা কিন্তু দুঃখ দুর্দশা সহ্য করার জন্য জন্মেছে, এইরকম একটা মিনিং। এবং the rich are always not happy, ধনী হইলে যে সবসময় সুখী হওয়া যাবে এমনটি নাও হতে পারে। যাচ্ছি পরবর্তী রুলসে। কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে প্লুরালের মতো হইলেও এগুলো কিন্তু মূলত সিঙ্গুলার। যেমন আমি কিছু শব্দ বোর্ডে লিখছি। নিউজ, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স ইত্যাদি। এই শব্দগুলো দেখে অনেক সময় আমরা মনে করব এগুলো প্লুরাল শব্দ, যেহেতু শব্দের শেষে এস বা ইএস রয়েছে, দেখে অনেক সময় প্লুরাল মনে হলেও এগুলো মূলত সিঙ্গুলার শব্দ। এগুলোর জন্য করে আমাদের সিঙ্গুলারই ভার্ব বসে। যেমন দ্য নিউজ বি নট ট্রু, এক নম্বর। দুই নম্বর একটা দেখি, PHYSIC ফিজিক্স বি মাই ফেভারিট সাবজেক্টস। এখানে আমি দুইটি উদাহরণ লিখলাম, দ্য নিউজ বি নট ট্রু অ্যান্ড ফিজিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে দ্য নিউজ ইজ এখানে সিঙ্গুলার ভার্ব হবে, দ্য নিউজ ইজ নট ট্রু অ্যান্ড ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ সংবাদটি সত্য নয় এবং ফিজিক্স হচ্ছে আমার পছন্দের বিষয়। পরবর্তী নিয়ম, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেটি গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায় অথবা ধারণা করা যায়, এই জিনিসগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সবাই কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। যেমন
নলেজ বি পাওয়ার। নলেজ জ্ঞান, জ্ঞান কি কখনো পরিমাপ করা যায় বা গণনা করা যায়? জ্ঞান শুধু পরিমাপ করা যেতে পারে যে এরকম, বা ধারণা করা যেতে পারে যে তার জ্ঞান কম বা বেশি, এইরকম কিছু ধারণা করা যায়। তাহলে এখানে হবে নলেজ ইজ পাওয়ার। এরপরে যখন কোনো সেন্টেন্সে কিছু কিছু শব্দ থাকে, যেমন অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এই জাতীয় যখন শব্দ থাকে তখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন usually, I get up at 7 a.m. সাধারণত আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই থাকার কারণে যেহেতু ফার্স্ট পারসন, তাই গেটি হবে। এরপরে কিছু কিছু শব্দ মে, মাইট, ক্যান, কুড, এগুলোকে মডাল অক্সিলারি বলা হয়। এগুলো যখন বাক্যে থাকবে তখন কিন্তু ভার্ব হিসেবে বেস ফর্মটি বসবে, অর্থাৎ মূল ভার্বটি বসবে। যেমন I could do the sum easily। নিয়মে আমরা বলছিলাম মডাল অক্সিলারি, যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো থাকলে আমাদের ভার্বের বেস ফর্মে বসবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে আই কুড ডু দ্য সাম ইজিলি। এরপরে যদি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো পারফেক্ট টেন্স হবে, যেমন হি কাম হেয়ার জাস্ট নাও। আমরা বলছি সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে দেখি, হি হ্যাজ কাম হেয়ার জাস্ট নাও। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কাম, কেম, কাম, কামের পাস্ট পার্টিসিপল কামই হয়, এরপরে বাকি যে অংশ সেটি। এরপরে কিছু কিছু শব্দ বাক্যে থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই জাতীয় শব্দগুলো থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন নাও I prepare my lesson। এই শব্দে নাও শব্দটি থাকার কারণে এতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। কিভাবে হবে দেখি, নাও I am preparing my lesson। তো মোটামুটি এইরকম আরো অনেকগুলো নিয়ম রয়েছে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য করে। আমরা আংশিক কিছু বিষয় দেখলাম, পরবর্তী লেকচারে আরো অনেকগুলো
নিয়ম সম্পর্কে আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।